距离那个地下可，听见没有？救援人员正在前往，跟我们走。চীনের দক্ষিণ পূর্বাঞ্চলের একটি পাহাড়ি অঞ্চলে প্রায় 10 বছর আগে শুরু হয়েছিল একটি টানেল তৈরির কাজ, কিন্তু হঠাৎ করেই সেখানে একদিন ভয়ানক ভূমিকম্প হয়। এর ফলে শহরের বিভিন্ন প্রান্তে প্রচুর ক্ষয়ক্ষতি হয় এবং এর জন্য অনেক মানুষ তাদের প্রাণও হারায়। তবে বিশেষজ্ঞদের মতে আরও 72 ঘন্টার মধ্যে সেখানে হতে চলেছে আরও একটি বিশাল ভূমিকম্প। আর এমনটা যদি হয় তাহলে গোটা শহর চলে যাবে মাটির তলায়। কিন্তু এই শহরকে বাঁচানোর তাদের কাছে একটিমাত্র উপায় ছিল, আর সেটি ছিল 10 বছর ধরে তৈরি হওয়া টানেলটিকে নষ্ট করে দেওয়া। কিন্তু এমন অনেকেই ছিল যারা এই টানেলটিকে নষ্ট করতে চায় না। তবে কি হবে যদি তারা এই টানেলটিকে নষ্ট না করে? তারা কি পারবে অন্য কোনো পরিকল্পনা করে তাদের শহরকে বাঁচাতে, নাকি পুরো শহরটি চলে যাবে মাটির তলায়? সেটা জানতে হলে দেখতে হবে আজকের 2021 সালে মুক্তি পাওয়া ক্লাউডি মাউন্টেন। তো চলুন শুরু করা যাক আজকের গল্পটি। মুভির শুরুতে দেখানো হয় চায়নার দক্ষিণ পূর্ব অঞ্চলের একটা বড় পাহাড়ে ঘেরা জায়গা। এখানে ইয়াংডাং নামে একটা পাহাড় কেটে বিগত 10 বছর ধরে রেলপথ নির্মাণের কাজ চলছে, এবং পাহাড়ের কোন দিকটা কেটে রেলপথ নির্মাণ করা হবে এই সমস্ত কিছু দেখাশোনার জন্য এখানকারই একজন বাসিন্দা, যে কিনা একজন ভূতত্ত্ববিদ, তাকে নিয়োগ করা হয়েছে। এর নাম হলো হং। রেলপথ নির্মাণের জন্য পাহাড়ের গায়ে সুড়ঙ্গ কাটা হচ্ছিল। সাধারণত সুড়ঙ্গকে বড় করার জন্য এই ধরনের বিস্ফোরণই ঘটানো হয়, কিন্তু আজকের দিনটা অন্যরকম ছিল। সেখানে বিস্ফোরণ ঘটানোর পর ধোঁয়ায় অন্ধকার কাটতে দেখা যায় হঠাৎ করে পাহাড়ের গায়ে ফাটল ধরে গেছে এবং সেখান থেকে দ্রুত গতিতে জল বেরোচ্ছে, এবং এই জলের তীব্রতা এতটাই ছিল যে মানুষ ছিটকে পড়ছিল। এটা দেখা মাত্র সেখানে থাকা সমস্ত কর্মীরা দৌড়াদৌড়ি শুরু করে, কিন্তু চারদিক থেকে ফাটল ধরা পাহাড় আর এত জলের মাঝখান থেকে বেরোনো প্রায় অসম্ভব। কিন্তু হং সিদ্ধান্ত নেয় তার বান্ধবী এবং সহকর্মী, যার নাম হলো লিউ, তার কথা মতো তারা রেল লাইনের প্রবেশ পথের নিচে থাকা একটা গুহার মধ্য দিয়ে বেরোবে। এই জন্য হং জলে নেমে একটা পথ নির্দেশক যন্ত্রের সাহায্যে সে গুহার রাস্তা খুঁজতে শুরু করে। আর অবশেষে সিগন্যালের মাধ্যমে লিউ আবিষ্কার করে এখন তারা যেখানে আছে, অর্থাৎ ট্রেনের সেন্ট্রাল লাইনে, সেই লাইন থেকে বাদিকে তাদের 2 মিটার দূরত্ব অতিক্রম করতে হবে সেই গুহা অবধি পৌঁছানোর জন্য। হং এর কথা মতো সেখানকার কর্মীরা জলের নিচে একটা বিস্ফোরক সেট করে বিস্ফোরণ ঘটিয়ে গুহার মুখ উন্মুক্ত করে। এদিকে টিভিতে নিউজ দেখানো হয় যে ভারত মহাসাগরের ভূমিকম্পের কারণে জলোচ্ছ্বাস বৃদ্ধি পেয়েছে, এবং এটাই হলো সেই কারণ যার প্রভাবে চীনের একটা অঞ্চলেও ভূমিকম্প বা মাটির ফাটল দেখা দিয়েছে। চীনের বিভিন্ন এলাকায় জল ঢুকে ঘরবাড়ি নষ্ট হয়ে সবকিছু ধ্বংস হতে বসেছে। এই পরিস্থিতিতে একজন বয়স্ক মানুষকে দেখানো হয়, সে চায়নার দক্ষিণ পূর্ব এলাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। এই লোকটার নাম হলো ইয়াংবিং। ওইদিকে রেলপথ নির্মাণের দায়িত্বে থাকা অফিসার এমএস ডিং এসে পৌঁছায়, এবং হং জানায় যে তার মতে এই এলাকায় থাকা কিন্তু বিপজ্জনক, কারণ যে কোনো সময় কিন্তু ধস নামতে পারে এই পাহাড়ি এলাকায়। ডিং তাকে বলে, তোমার কথা বুঝতে পেরেছি, কিন্তু উপর মহলকে আমাকে জবাব দেওয়ার জন্য উপযুক্ত তথ্য লাগবে, সে তথ্যগুলো জোগাড় করো। পরের দিনই পাহাড়ের অবস্থা যে খারাপ সেই তথ্য জোগাড় করার জন্য হং পাহাড়ি এলাকায় পর্যবেক্ষণ করতে যায়। হংকে দেখা যায় সে এতটা সাহসী যে পাহাড়ের গা বরাবর সে একাই নিচে নেমে যায় সেন্সরের ব্যাটারি চেঞ্জ করার জন্য। এদিকে সেদিনই হং এর বাবা শহরে আসছে শুনে লিউ স্টেশনে যায় হং এর বাবাকে রিসিভ করার জন্য, এবং সেখানে তার দেখা হয় ইয়াংবিং এর সঙ্গে। আসলে ইয়াংবিংই হলো হং এর বাবা, কিন্তু তাদের এই সাক্ষাৎ সম্পূর্ণ হওয়ার আগেই হঠাৎ সেখানে ভূমিকম্প শুরু হয়। ভূমিকম্প এতটাই তীব্র আকার ধারণ করে যে মাটিতে ফাটল ধরে, চোখের সামনে বড় বড় ইমারত ধূলিসাৎ হয়ে যায়। ট্রেনটা রেলপথ থেকে বিচ্ছিন্ন হতে শুরু করে। অন্যদিকে পাহাড়ের চূড়ায় ঝুলতে থাকা হং দড়ি ছিঁড়ে খাদের অনেকটা নিচে নেমে যায়। নিমিষের মধ্যে এতটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয় যে মানুষ কিছু বুঝে ওঠার আগেই প্রাণ হারাতে শুরু করে। এদিকে হং শুধুমাত্র একটা দড়ির সাহায্যে কোনো রকমে খাদের কিনারে একটু আশ্রয় নিয়ে নিজেকে সামলাতে না সামলাতেই দেখে তার চোখের সামনে পাহাড়ে বড় ফাটল তৈরি হচ্ছে। অন্যদিকে লোকালয়ে ভূমিকম্প থামার পর চারপাশে শুধুই ধ্বংসাবশেষ আর মানুষের আর্তনাদ শোনা যাচ্ছে।
ইয়াংবিং এসব দেখে আর স্থির থাকতে না পেরে একটা কোদাল হাতে বিপদে পড়া মানুষদের উদ্ধার কার্যে লেগে পড়ে। ইয়াংবিং মানুষের সাহায্য করতে গিয়ে নিজের প্রাণের ঝুঁকি নিতেও পিছপা হয় না। একটা বড় লোহার বাক্স একটা গাড়ির উপর পড়তে দেখেও এই বৃদ্ধ বয়সেও ইয়াংবিং সেই গাড়িতে আটকে থাকা এক মহিলাকে ওখান থেকে সরিয়ে নিয়ে আসে। হং খাদের কিনারে দাঁড়িয়ে একটা ড্রোনকে ফাটল ধরা ওই পাহাড়ের সুড়ঙ্গের ভেতরে ছেড়ে দেয়, সেখানে কি হচ্ছে দেখার জন্য এবং সেই ভিডিওটাকে রেকর্ড করার জন্য। অন্যদিকে চীনের সরকার লোকালয় ভূমিকম্পের খবর পেয়ে সেখানে একটা রেস্কিউ টিম বা উদ্ধারকারী দল পাঠায়, যারা সবাইকে উদ্ধার করতে শুরু করে। অন্যদিকে ইয়াংবিং আরো মানুষদের সাহায্য করার জন্য ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া একটা বাসের কাছে পৌঁছায় এবং সেখান থেকে গাড়ির কাচ ভেঙে মানুষদেরকে বার করা শুরু করে। হং গুহার ভেতরে ড্রোন পাঠানোর পর যে সমস্ত তথ্য পেয়েছিল তা সবকিছু ইঞ্জিনিয়ার লিকে ফোন করে জানায় এবং তাকে বলে এমএসডিকে জানাতে যে পাহাড়ের মধ্যে একটা সুড়ঙ্গ দেখা দিয়েছে, যেটা কিনা ভূমিধস ঘটাতে পারে এবং সমগ্র এলাকা কিন্তু বিশাল বড় বিপদের মুখে দাঁড়িয়ে আছে এখন। এদিকে লিউ একজন ভূতত্ত্ববিদ হওয়ার জন্য সে তার সেন্সর যন্ত্রের মাধ্যমে বুঝতে পারে তারা যে এলাকায় বর্তমানে রয়েছে সেখানে একটা বড় অন্তর্নিহিত গর্ত দেখা যাচ্ছে। এরই সাথে সেখানে গভীর জল রয়েছে, তাই যে কোনো মুহূর্তে আবার ভূমিধস নামতে পারে। লিউ এই খবরটা রেস্কিউ টিমকে জানাতেই তারা ওই এলাকা থেকে সব মানুষকে সরাতে শুরু করে। কিন্তু এমন সময় লিউ ইয়াংবিংকে কোথাও খুঁজে পায় না। দেখা যায় ধ্বংসস্তূপের নিচে উদ্ধার কার্য চলতে চলতেই আবারও ভূমিধস হতে শুরু করে। আর এই ভূমিকম্পের ফলে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা বাস যাত্রী এবং তাদের বাঁচাতে আসা সুরক্ষা কর্মীরা ভয়ঙ্কর বিপদের মুখে পড়ে। সকলে বাসের মধ্যে এদিক ওদিক ছিটকে পড়তে শুরু করে, অনেক মানুষ মারাও যায়। দ্বিতীয় ভূমিকম্পের প্রভাব কমলে এমএসডিং তাদের কমান্ড সেন্টারে এসে সহকর্মী মিস্টার লিনের ভিডিও করে জানতে পারে যে স্যাটেলাইট সিগন্যালের মাধ্যমে এটার পূর্বাভাস পাওয়া গেছে যে ভূমিকম্পের কারণে ইয়াংডাং পর্বতের কিন্তু আরো ক্ষতি হতে পারে এবং আবারও যদি ভূমিকম্প হয় সেখানে ওই যে ব্রিজটা আছে সেই ব্রিজটাও কিন্তু সম্পূর্ণ ভেঙে পড়তে পারে। আর এই ব্রিজ যদি ভেঙে পড়ে তাহলে 10 বছর ধরে একটু একটু করে তৈরি করা পাহাড়ের গা কেটে সেই রেলপথের জন্য সুড়ঙ্গ, সে সমস্ত কিছু কিন্তু বন্ধ হয়ে যাবে সারা জীবনের মতো। হংকে দেখা যায় সেই ভয়ঙ্কর ভূমিকম্পে আহত হলেও বেঁচে রয়েছে। আর লুয়ের কাছে লোকালয়ে ঘটে যাওয়া বিপর্যয়ের কথা জানতে পেরে সে দ্রুত গতিতে লোকালয়ে ফিরেছে। লু সাথে সাথে এটাও জানায় যে আমরা মানুষদেরকে বাঁচাতে গিয়ে একটা গর্তের মধ্যে পড়ে আছি। এটা শোনার পর হং উত্তেজিত না হয়ে ঠান্ডা মাথায় বলে উদ্ধারকারী দলকে হেইগিং নামের গুহার কাছে নিয়ে আসতে, কারণ হেইগিং গুহাটা হলো এমন একটা জায়গা যেটা কিনা সমস্ত জলাশয়ের উপরিভাগ। জলাশয়গুলো একে অপরের সঙ্গে যুক্ত আছে এই হেইগিং গুহাটির মাধ্যমে। সুতরাং এখানে যদি উদ্ধারকারী দল আসে তাহলে খুব সহজে মানুষকে এখান থেকে উদ্ধার করা যাবে। কিছুটা সময় পর তৃতীয়বারের জন্য আবারও পাহাড় থেকে ধীরে ধীরে ধস নামতে শুরু করে। আজ প্রকৃতি যেন কোনো এক ধ্বংসলীলায় খেলায় মেতে উঠেছে। কিন্তু পাহাড় থেকে পড়তে থাকা পাথর, সামনের খাদ, এমনকি ভাঙা রাস্তা পেরিয়ে প্রাণ বাজি রেখে হং নিজের গন্তব্যের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছে। আর দেখা যায় লিউ হং এর বাবা ইয়াংবিংকে খুঁজে পেয়েছে এবং ছেলের মতো বাবাও সব বিপদকে তুচ্ছ করে সাধারণ মানুষদের নিয়ে যত দ্রুত সম্ভব ওই গুহা থেকে বেরোনোর চেষ্টা করছে। হংকে দেখা যায় সে সাহসের সাথে ওই দুর্গম পরিস্থিতির মোকাবেলা করছিল, কিন্তু হঠাৎই জলের সংস্পর্শে আসা মাত্রই সে নিজের জীবনে ঘটা একটা পুরনো ঘটনা যেন জলছবির মতো দেখতে পায় এবং এই সময় গাড়ি নিয়ে নদীর জলে পড়ে যাওয়ার পরও সে তার পুরনো স্মৃতিতে ফিরে যায়। তবে বাস্তব অবস্থার কথা চিন্তা করে সেসব পুরনো স্মৃতি ভুলে হঠাৎ হং দৌড়ে পাহাড়ের একটা সুড়ঙ্গের ভেতরে ঢুকে পড়ে আর মুহূর্তের মধ্যে একটা পাথরের টুকরো দিয়ে সুড়ঙ্গের পথ বন্ধ করে দেয়। অন্যদিকে ইয়াংবিং বাকি লোকেদের সঙ্গে কিছুটা পথ অতিক্রম করে একটা জায়গায় এসে থামে এবং তার সাথে থাকা একটা মেয়ের পোশাকের থেকে কিছু তুলো নিয়ে হাত থেকে ছেড়ে দিয়ে সেগুলো দেখে উপরের দিকে উঠে যাচ্ছে। এর মানে হলো এখানে হাওয়া উপরের দিকে উঠছে, অর্থাৎ বাইরে বেরোনোর রাস্তা হলো সেদিকে। কিন্তু সেদিকে যেতেই তারা দেখে তাদের সামনে একটা খাদ রয়েছে প্রায় 44 মিটার গভীর, কিন্তু তাদের সাথে থাকা একজন লোক মাথায় চোট পাওয়ার কারণে খুবই অসুস্থ। এরই সাথে একজন মহিলা এবং একজন শিশু রয়েছে। তাই ইয়াংবিং উপর থেকে নিচে নামার জন্য চারপাশে শক্ত পাথরের দেয়ালে দড়ি বাঁধতে শুরু করে। এরপর সেই দড়িটা নিজের কোমরের সাথে বেঁধে এদিক ওদিক যাওয়ার চেষ্টা করে। এক কথায় সে মানুষ নামানোর জন্য একটা কপি কলের মতো ব্যবস্থা তৈরি করে নেয়।
কপিকল কি? কপিকল হলো একটা চাকার মতো জিনিসের মধ্য দিয়ে দড়ি বেঁধে রাখা হয়, যার সাহায্যে ভারী বস্তু উঠানামা করানো যায় খুব সহজে। অন্যদিকে কমান্ড সেন্টার থেকে জানানো হয় যে আরো 72 ঘন্টার মধ্যে আবারও ভূমিধস হতে চলেছে, এবং তাতে ব্রিজ এবং ওই টানেলটা তার বিস্ফোরণ ঘটিয়ে টানেল তৈরি করেছিল, সুড়ঙ্গটা সেটা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। তাই যা করার 72 ঘন্টার আগেই করতে হবে। অ্যামেজডিং রাষ্ট্রীয় কমান্ড সেন্টারের সঙ্গে যোগাযোগ করে এবং একটা প্ল্যান বানায় যে পাহাড়ের বিপজ্জনক জায়গাগুলোতে ব্লাস্ট করবে। সেখানকার পাহাড়গুলোকে আগে থেকে ধ্বংস করতে পারলে আকস্মিক ধসের জন্য ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে না, কারণ একটা বিরাট এরিয়া জুড়ে যদি ধস নামে একসাথে আর কিছুই বাঁচবে না। সুতরাং আগে থেকে ছোট ছোট পাহাড়গুলোকে আলাদা করে দিতে হবে, তাহলে উপরে ওই ধসটা বিরাট পরিমাণে নামবে না। এবং তার কথা মতো পাহাড়ের বিপজ্জনক জায়গাগুলোতে হেলিকপ্টারের সাহায্যে বিস্ফোরক নিয়ে যাওয়ার কাজ শুরু হয়। অন্যদিকে দেখা যায় হং সুড়ঙ্গের মধ্য দিয়ে তার বাবাকে ডাকছে, অর্থাৎ দ্বিতীয় ভূমিধসের পর বাস সমেত যাত্রীরা যে গুহার মধ্যে গিয়ে পড়ে, সেই গুহার অন্য একটা পথ দিয়ে হং প্রবেশ করেছিল। আর এখন যেহেতু সে তার বাবাকে খুঁজে পেয়ে গেছে, তাই তাদের সবাইকে বাঁচানোর জন্য হং পর্বত আরোহীর মতো রক ক্লাইম্বিং এর পদ্ধতি অবলম্বন করে। অর্থাৎ মানুষ ঠিক যেভাবে পাহাড়ে ওঠে সেইভাবে সে অনেকটা কষ্ট করে উল্টো পথে পর্বতের খাড়া দেওয়াল বেয়ে হং তার বাবার কাছে পৌঁছায় এবং জানায় দ্রুত এখান থেকে বের হতে হবে, না তো এই সুড়ঙ্গ যে কোনো মুহূর্তে কিন্তু ভেঙে পড়তে পারে। অন্যদিকে কমান্ড রুমের সেন্সরের মাধ্যমে জানা যায় ধীরে ধীরে রেলপথের সুড়ঙ্গে ভূমিধসের প্রভাব পড়ছে, ব্রিজ ভেঙে যাচ্ছে, অর্থাৎ তাদের প্ল্যানটা ব্যর্থ হচ্ছে। এদিকে অনেকটা পথ অতিক্রম করে সুড়ঙ্গের মুখে এসে হংরা দেখে ধসের কারণে সুড়ঙ্গের পথ প্রায় বন্ধ হয়ে গেছে, তাই বাইরে বেরোনোর জন্য তারা অন্য পথ খুঁজতে আরম্ভ করে। সুড়ঙ্গের ভেতরে এতগুলো মানুষ আটকে আছে, এদিকে দেখা যায় অ্যামেজডিং ইঞ্জিনিয়ার এবং বাকি সকলে অন্য একটা নতুন প্ল্যান করে। কি প্ল্যান? তারা নির্দিষ্ট একটা জায়গায় বোমা বিস্ফোরণ ঘটিয়ে সেখানে ভূমিধস বন্ধ করতে পারবে। তাই মাঝরাতে তারা সমস্ত প্রস্তুতি নিয়ে বিস্ফোরণের জায়গায় রওনা হয়। সুড়ঙ্গের পথ খুঁজে পাওয়ার আগেই হংদের গুহার ভেতরে ভূমিধসের প্রকোপ শুরু হয়, কিন্তু এই সময় তারা ওই গুহার মধ্যে একটা ছোট্ট জলাশয় খুঁজে পায়। হংয়ের বাবা জানায় যে এখন অন্য পথ খুঁজতে যাওয়ার থেকে এই জলাশয়ের মধ্য থেকে সাঁতরে বেরোনোই সব থেকে বেশি বুদ্ধিমানের কাজ হবে। অন্তত এই গুহার মধ্যে আটকে থেকে মরার চেয়ে এই জলে নেমে বাইরে বেরোনোর চেষ্টা করাটা সব থেকে ভালো বুদ্ধি। কিন্তু হং তার বাবার কথায় রাজি হয় না, কারণ হং এর ছোটবেলায় একটা পুরনো স্মৃতি আছে। আসলে হং এর অতীতে জল নিয়ে এমন একটা কিছু ঘটেছিল যার জন্য হং জল দেখলেই ভয় পায়। কি সেই ঘটনা? অনেকদিন আগে হং তার অসুস্থ মাকে চিকিৎসা করাতে নিয়ে যাওয়ার সময় একটা অ্যাক্সিডেন্টের কারণে তারা মা ছেলে জলের মধ্যে পড়ে যায়। জল অনেক গভীর হওয়ায় তার মা সেখানে ডুবে মারা যায় এবং মাকে বাঁচাতে না পারার কষ্ট হংকে আজও তাড়া করে বেড়ায়। এবং এই কারণে জল থেকে হং একটু দূরে দূরেই থাকে, কারণ আজও জলে নামলে সে নিজের মায়ের মৃত্যুর দৃশ্য দেখতে পায়। ছেলের কথা মতো ইয়াংবিং জলপথে না গিয়ে গুহার ভেতরে সবাইকে নিয়ে অপেক্ষা করতে থাকে। ওদিকে দেখা যায় সেন্সর থেকে পাওয়া তথ্য অনুযায়ী পাহাড়ের ধস কিন্তু আবার নামতে চলেছে এবং সানগুওবি নামে পাহাড়ি এলাকায় যা পরিস্থিতি দেখা যাচ্ছে সেই অনুযায়ী বর্তমানে ভূমিধস শহরে নামতে চলেছে। এতক্ষণ ভূমিধস যা নাম ছিল সেগুলো পাহাড় এবং পাহাড়ের বিভিন্ন গ্রামের মধ্যে নামছিল, কিন্তু এখন যে অবস্থা, ইয়াংজিয়াং শহরকে নিমিষের মধ্যে ধ্বংস করে দিতে পারে এমন ভূমিধস নামতে পারে। আর এই ঘটনা ঘটতে আর 2 ঘন্টা বাকি রয়েছে। তাই এই আসন্ন বিপর্যয়ের সাথে মোকাবেলা করার জন্য চায়নার সমস্ত বিভাগ কাজ করতে শুরু করে। গভর্নর লি নিজে পুরো শহর ঘুরে ইয়াংজিয়াং শহরটাকে সবাইকে দ্রুত ছেড়ে দেওয়ার নির্দেশ দেয়। দেখা যায় এমন বিপর্যয়ের খবর শুনে সবাই মিলে প্রাণপণে নিজেদের বাড়িঘর ছেড়ে পালাতে শুরু করে। পুরো শহরে লোকজন আর যানবাহনের ঢল নামে। এইদিকে আবহাওয়া দপ্তর থেকে খবর আসে যে শহরে বিশাল বড় ঝড় আসতে চলেছে, যা বিপদের ঝুঁকি আরো বাড়িয়ে দেবে। আর সেই পূর্বাভাস অনুযায়ী শহরে বৃষ্টি শুরু হয় এবং এর সাথে সাথে বিভিন্ন এলাকায় ধস নামতে দেখা যায়। অন্যদিকে সুড়ঙ্গের ভেতরে আটকে থাকা হং জলাশয়ের সামনে তার বাবার কিছু জিনিস দেখে বুঝতে পারে জল নিচে নেমে যাওয়ার পর তার বাবাও জলে নেমেছে। আর এটা দেখা মাত্রই হং নিজে জলে নামে তার বাবাকে খুঁজতে, আর সৌভাগ্যবশত তার বাবাকে খুঁজেও পায় এবং ওই জলপথের মাধ্যমে সুড়ঙ্গের বাইরে বেরিয়ে আসে।
তাদের দুজনকে দেখে রেস্কিউ টিম তাদের সাথে বাকি লোকদের উদ্ধার করতে সেখানে পৌঁছায়। হং এবং তার বাবা সহ বাকি সমস্ত লোকদের উদ্ধারের খবর মেসেজের মাধ্যমে লিউ জানতে পারে। তবে খুব স্বাভাবিকভাবেই এত কম সময়ের মধ্যে এত মানুষকে একটা শহর থেকে দূরে সরানো সম্ভব নয়। তাই অবশেষে কন্ট্রোল রুমের একজন কর্মী পরামর্শ দেয় শহরকে বাঁচাতে হলে রেলপথের সুড়ঙ্গে বিস্ফোরণ ঘটানোই একমাত্র শেষ উপায়। কিন্তু 10 বছরের অক্লান্ত পরিশ্রমে তৈরি করা রেলপথ এইভাবে ধ্বংসের মুখে পড়বে সেটা এখানকার কেউই চায় না। তারপরেও অনেক ভেবেচিন্তে সেখানে উপস্থিত ইঞ্জিনিয়ার ভি এবং অ্যামেজডিং শহরবাসীদের বাঁচানোর জন্য অনেক কষ্টের সাথে বাধ্য হয়ে সেই সিদ্ধান্তে সম্মত হয়। কিন্তু এই সময় হং আরেকটা নতুন প্ল্যান নিয়ে অ্যামেজডিং এর কাছে পৌঁছায়। কি প্ল্যান? প্ল্যানটা হলো ইয়াংডাং পর্বতের কাছাকাছি অবস্থিত আরেকটা পর্বত আছে যার নাম লিউগুয়ান। হংয়ের প্ল্যান অনুযায়ী সেই লিউগুয়ান পর্বতে বিস্ফোরণ ঘটালেই রেলপথের সুড়ঙ্গ ধ্বংস করা ছাড়াই শহর এবং পাহাড়ের মধ্যে একটা বিভাজন তৈরি হয়ে যাবে, যার ফলে শহর এবং রেলপথ উভয়কে বাঁচানো যাবে। সাথে সাথে দেখা যায় হং নিজে অ্যামেজডিং এর কাছে যায় এবং বিস্ফোরক নিয়ে সেই পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেবার প্রস্তাব রাখে। হং তার কথা মতো রেস্কিউ হেলিকপ্টারে করে লিউগুয়ান পর্বতের সামনে এসে পৌঁছায় আর প্রাণের ঝুঁকি নিয়ে পর্বতের গায়ে ছিটকে পড়ে। সে কোনো আধুনিক প্রযুক্তির সাহায্য ছাড়াই পাহাড়ের গা বেয়ে উঠতে শুরু করে এবং একটা ঝর্ণার কাছে এসে পৌঁছায়। কিন্তু সেখান থেকে উপরে উঠতে গিয়ে হংয়ের হাত ফসকে গেলে হঠাৎ দুটো হাত হংকে বাঁচিয়ে নেয়। আসলে নিজের ছেলেকে বিপদের মুখে একা যেতে দেখে চুপ থাকতে না পেরে হংয়ের বাবাও সেখানে উপস্থিত হয় এবং তারপর তারা দুজন মিলে গন্তব্যের দিকে রওনা হয়। অন্যদিকে অ্যামেজডিং নিজেই 600 কিলো বিস্ফোরক নিয়ে এই অপারেশনের লিডার হিসেবে হেলিকপ্টারে করে লিউগুয়ান পর্বতের উদ্দেশ্যে রওনা দেয়। এই বিপর্যয়ের সময় লিউ পাহাড়ের সমস্ত দুর্গম এলাকায় থাকা অনেক বাচ্চাদেরকে বাঁচিয়ে একটা নিরাপদ জায়গায় এনে রেস্কিউ টিমের সাহায্যের জন্য অপেক্ষা করতে থাকে। এদিকে পাহাড়ের অনেকটা উচ্চতা অতিক্রম করার পর ওই এলাকায় হতে থাকা অনবরত বৃষ্টির জন্য হংয়ের পাহাড়ে উঠতে সমস্যা হয়। পাহাড়ের গা পিছলে হয়ে যাওয়ায় এবড়ো থেবড়ো কোনো স্থানে সে হাত পা টিকিয়ে রাখতে পারে না। ছেলের এরকম বিপদ দেখে ইয়াংবিং পাহাড়ে ওঠার কোনো জিনিস না পেয়ে নিজেকেই পাহাড়ের দেয়ালের সাথে আটকে একটা সাপোর্টের মতো তৈরি করে এবং হংকে নির্দেশ দেয় যে তুমি আমার উপর ভর দিয়ে প্রবেশ পথের মুখে পৌঁছাও। অবশেষে এই উপায়ে হং একসময় পাহাড়ের মুখে পৌঁছে যায়। কিন্তু দেখা যায় হংয়ের বাবা হাসি মুখে পাহাড়ের কোলে ঢলে পড়ে। সারা জীবন আত্মত্যাগ করে আসা এক সৈনিক নিজের শেষ নিঃশ্বাসটুকু দেশের মানুষকে বাঁচানোর জন্য হাসি মুখে বিসর্জন দেয়। বাবার এত বড় আত্মত্যাগকে সম্মান দেওয়ার জন্য হং নিজের সর্বপ্রচেষ্টা দিয়ে পাহাড়ের সুড়ঙ্গের মুখে ওঠে। এ সময় দেখা যায় অ্যামেজডিং ও নিজের হেলিকপ্টার নিয়ে সুড়ঙ্গের মুখে একটা দড়ি আটকে তার সাহায্যে হংয়ের কাছে সমস্ত বিস্ফোরক পৌঁছাতে শুরু করে। হং একা হাতে সে 600 কিলো বিস্ফোরক পাহাড়ের ভেতরে পৌঁছে দেয় আর অবশেষে ক্লান্ত অসুস্থ অবস্থায় সুড়ঙ্গের মুখে লুটিয়ে পড়ে। এইদিকে হেলিকপ্টারের চালক হাওয়ার গতির বাড়বাড়ন্ত দেখে পাহাড় এবং হেলিকপ্টারের মধ্যে সংযুক্ত দড়ি কেটে ফেলতে বাধ্য হয় এবং বিস্ফোরণের মাত্র 4 মিনিট আগে চালক হেলিকপ্টার নিয়ে সেখান থেকে সরে যায়। হংয়ের কাছে থেকে যায় শুধুমাত্র তার জীবনে বেঁচে থাকার অন্তিম মুহূর্তগুলো আর বিস্ফোরকের সাথে পাঠানো অ্যামেজডিং এর মোবাইল, যা অ্যামেজডিং নিজেই বিস্ফোরকের সাথে পাঠিয়েছিল লিউ এবং হংয়ের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার জন্য। হং নিজের জীবনের শেষ সময়ে তার ভালোবাসার মানুষটার সাথে কথা বলতে শুরু করে। তাদের কথোপকথন চলতে চলতে বিস্ফোরণের সময় এগিয়ে আসে। তবে বিস্ফোরণ ঘটার ঠিক আগ মুহূর্তে একটা আশার আলোর মতো অ্যামেজডিং হেলিকপ্টার নিয়ে আবারও পর্বতের মুখে ফিরে আসে। আর তাকে আসতে দেখে হং নিজের সমস্ত শারীরিক দুর্বলতাকে ছুঁড়ে ফেলে হেলিকপ্টারের উদ্দেশ্যে দৌড়ে এক লাফে সুড়ঙ্গের মুখ থেকে ঝাঁপিয়ে পড়ে। তবে সৌভাগ্যবশত হেলিকপ্টারটা কাছে থাকায় সে হেলিকপ্টারের স্ট্যান্ডটা ধরে ফেলে। হংকে সাপোর্ট দেওয়ার জন্য অ্যামেজডিং দুহাত দিয়ে হংকে উপরে টানতে শুরু করে আর এমন সময় পাহাড়ের মুখে ঘটে ভয়ঙ্কর বিস্ফোরণ। 600 কিলো বিস্ফোরকের দাপটে সুবিশাল পাহাড় মুহূর্তের মধ্যে ধূলিসাৎ হয়ে যায় এবং এর ফলে কৃত্রিম ভূমিধস সত্যি সত্যি শহর এবং পাহাড়ের মাঝখানে একটা প্রাচীর তৈরি করে দেয়। আর বিস্ফোরকের প্রভাব শেষ হওয়ার পর পরিস্থিতি একেবারে স্বাভাবিক হয়ে যায় এবং মুভিটাও এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের রোমহর্ষক একটা মুভির কাহিনী। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই মনে করে একটি লাইক করে দিন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।